তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যেভাবে দুর্নীতির বাতাবরণ তৈরি হয়েছে এবং তার পাশাপাশি নবীন প্রবীণ দ্বন্দ্ব যেভাবে দানা বাঁধতে শুরু করেছে, এই অবস্থায় কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির, আবার কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির, যারা তৃণমূল কংগ্রেসের কাছে এতদিন ধরে বিরাট বড় ভূমিকা পালন করেছে মুসলমান ভোটকে কেন্দ্র করে, সেই ভোট হাতের বাইরে চলে যাবে না হতো। ক্ষেত্রে দাঁড়িয়ে ব্রাত্য বসু এবং ফিরহাদ হাকিমকে যদি সংশ্লিষ্ট বিধানসভা থেকে বার করে যদি রাজ্যসভাতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কি হতে পারে? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। রাজ্যসভা থেকে কে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে জয়ী প্রার্থী ছিলেন তা কাকে রাজ্যসভায় পাঠানো হবে, অন্তত শাসক দলের ক্ষেত্রে, সেই তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। খুব ইম্পর্টেন্ট ভাবে আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে হয়তো ব্রাত্য বসু এবং ফিরহাদ হাকিমকে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে টিকিট নাও দেওয়া হতে পারে, তাদেরকে রাজ্যসভায় পাঠানো হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফে। পাল্টা রাজ্যসভা থেকে যে বর্তমান সাংসদ যিনি এক্সিস্ট করছেন, তাকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফিরিয়ে আনা হতে পারে এ রাজ্যে। এই হচ্ছে বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থা। তার কারণ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যেভাবে দুর্নীতির বাতাবরণ তৈরি হয়েছে এবং তার পাশাপাশি নবীন প্রবীণ দ্বন্দ্ব যেভাবে দানা বাঁধতে শুরু করেছে, এই অবস্থায় দলকে নতুন করে পুনরায় গঠন করা, ঠিকমতো করে সাজানো এবং বিধানসভা নির্বাচনে যাতে এই দল ভালো ফল করে, তার জন্য কোন কোন প্রার্থীর ভাবমূর্তি কেমন আছে, সেই সমস্ত নিয়ে একটা বিচার বিশ্লেষণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের তরফে করা শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে আমরা যেটা জানতে পারছি, খুব ইম্পর্টেন্ট, উত্তরবঙ্গ থেকে শুরু করি। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রকাশ বড়াইক, যাকে গত 2024 সালে লোকসভা নির্বাচনে আলিপুর দুয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের হয়ে, যিনি হেরে যান মনোজ টিগ্গার কাছে এবং তারপর তাকে রাজ্যসভাতে দেখা গিয়েছে এবং তাকে পুনরায় রাজ্যসভা থেকে ফিরিয়ে আনা হবে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এবং তাকে আলিপুর দুয়ারের কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে, এমনটা আমরা খবর পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রকাশ বড়াইককে ফিরিয়ে আনার একটা পরিকল্পনা গৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা নাম উঠে আসছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? তিনি সিপিএম এর একটা বড় নেতা ছিলেন। সিপিএম এর তরফে রাজ্যসভাতে তিনি বিভিন্ন বক্তব্য পেশ করেছিলেন, সেকুলারিজমের কথা বলতেন। তারপরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তার কারণ তার একটি ভিডিও, তার একটি ছবি, যেটা তার ব্যক্তিগত স্তরের ছবি, সেই সমস্ত প্রকাশ্যে এসে গেছিল। তারপর সিপিএম এর থেকে তার দূরত্ব বাড়তে শুরু করে, সিপিএম থেকে তিনি সরে যান বা সিপিএম তাকে ছেড়ে দেয়, এরকম একটা ঘটনা। এবং এরপর তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেন এবং তৃণমূলের যে শ্রমিক সেল আছে, তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদিও অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তি এবং সে রাজ্যসভাতে বেশ যথেষ্ট ভালো তার যেই প্রভাব, সে প্রভাব বিস্তার করে ফেলেছেন, কারণ রাজ্যসভা সম্পর্কে তার বেশ একটা ভালো চিন্তাভাবনা ইতিমধ্যে বা ভালো কনসেপ্ট তার মস্তিষ্কে রয়েছে এবং সেই কারণে তার রাজনৈতিক ভাবমূর্তিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাকে ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার যে রাজ্যসভার যেই মেয়াদ, সে মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে তার আসনটা যেমন ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আনা হচ্ছে এবং তাকে দক্ষিণ কলকাতার যে কোনো একটি আসন থেকে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে, এমনটা তৃণমূল সূত্রে খবর পাচ্ছে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামও সামনে উঠে আসছে। এরপর কি? এরপর তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ, তার নাম হচ্ছে সামিরুল ইসলাম, তাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার পক্ষে দলের একাংশ সওয়াল করতে শুরু করেছে এবং খুব ইম্পর্টেন্ট ভাবে তাকে কোন জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে জানেন? বীরভূমে অনুব্রত মণ্ডলের গড় থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি, বীরভূম দলের যে সংগঠন, সেই সংগঠন মজবুত করতে যে লড়াই ইতিমধ্যে চলছে, সেই লড়াইটা কাজল এবং তার পাশাপাশি অর্থাৎ কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে তীব্র সংঘাত দানা বেঁধেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে সামিরুল ইসলামকে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বীরভূমে প্রতিদ্বন্দ্বিতা করানোর যে সিদ্ধান্ত ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নিচ্ছে, সেটা নিয়ে নানা মহলে নানা জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। এর পাশাপাশি আমরা কি দেখতে পারবো? প্রকাশ বড়াইক, সামিরুল ইসলাম, তারও তো যেমন রয়েছেন, এবং এক্ষেত্রে বলা বাহুল্য প্রকাশ বড়াইক এবং সামিরুল ইসলামের ক্ষেত্রে এই যে রাজ্যসভায় তারা যে সাংসদ, এই রাজ্যসভার ক্ষেত্রে তাদের এখনো মেয়াদ বাকি আছে 3 বছর। এবার যদি তারা জিতে নেন, তাহলে সংশ্লিষ্ট রাজ্যসভাতে আবার পুনরায় নির্বাচন করানো হতে পারে যদি জিতে যান। আর যদি না জেতেন, তাহলে যেমন তারা রাজ্যসভার সাংসদ হিসাবে আছেন তাই সেইভাবে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, রাজ্যসভার বা লোকসভার কোনো
সাংসদকে যদি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করানো হয় তাহলে তাকে ইস্তফা দিতে হবে না, কিন্তু সে যদি জিতে যায়, সংশ্লিষ্ট ব্যক্তি যদি জিতে যায় বিধানসভা আসনে এবং তারপর সেই ব্যক্তি ডিসাইড করবে বা দল ডিসাইড করবে সে রাজ্যসভার সাংসদ কাল থাকবে না, বিধানসভার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে যে জিতে এসেছে, তাহলে সে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করবে, অর্থাৎ বিধায়ক হিসেবে কাজ করবে। সেটা সম্পূর্ণভাবে দল নেবে। যে কোনো তাকে একটা পদ বেছে নিতে হবে। যদি তিনি বিধায়ক হিসাবে তিনি তার কাজকর্ম চালিয়ে যেতে চান তাহলে রাজ্যসভা থেকে তাকে পদত্যাগ করতে হবে, এবং যদি রাজ্যসভায় কাজ চালিয়ে যান তাহলে বিধানসভাতে আবার পুনরায় সংশ্লিষ্ট এলাকাতে বা সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় 6 মাসের মধ্যে আবার নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সামগ্রিক যেই অঙ্ক, সেই অঙ্ক ইতিমধ্যে কষতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার আরেকটা জায়গায় যাচ্ছি, আরেক সাংসদ রাজ্যসভার, যিনি হচ্ছেন মমতা বালা ঠাকুর। এই মমতা বালা ঠাকুর খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হচ্ছে। কোথা থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা আমরা জানতে পাচ্ছি যে বাগদা থেকে। কিন্তু বাগদাতে ইতিমধ্যে তার কন্যা মধুপর্ণা ঠাকুরই ইতিমধ্যে বিধায়ক হিসেবে রয়েছেন, এবং মমতা বালা ঠাকুর তিনি যেটা জানাচ্ছেন বা দলের অভ্যন্তরে জানিয়েছেন যে তার মেয়ে যাতে প্রতিদ্বন্দ্বিতা করে বাগদা থেকে, সেটাই নিশ্চিত করা হোক। মমতা বালা ঠাকুর তিনি লড়াই করবেন না, যদিও তৃণমূল কংগ্রেসের তরফে চাওয়া হচ্ছে যে মমতা বালা ঠাকুরই আসুক, কারণ ইতিমধ্যে বনগাঁর যে রাজনৈতিক বাতাবরণটা সেটা ঠাকুর পরিবারের হাতে রয়েছে এবং এক্ষেত্রে সুব্রত ঠাকুর খুব বড় ভূমিকা পালন করছে। সুব্রত ঠাকুর ঠাকুর পরিবারের বড় ছেলে, এবং আপনারা জানেন সুব্রত ঠাকুর ইতিমধ্যে যে সিএ সংক্রান্ত কাজ সেই কাজ শুরু করে দিয়েছে। ফলে এক্ষেত্রে সুব্রত ঠাকুরের ভোটে জিতে আসার সম্ভাবনা প্রবল, এবং তার পাশাপাশি বাগদার ক্ষেত্রে যেহেতু সিটটা আগে বিজেপির ছিল, পরে বাই ইলেকশন হয়ে সেটা আবার তৃণমূলের হাতে চলে যায়, ফলে আবারও যদি এটা বিজেপির হাতে চলে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের একটা বড়সড় চাপ রয়েছে। সেই কারণের জন্য বাগদা বিধানসভা থেকে মধুপর্ণাকেই বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও প্রস্তাব দেওয়া হয়েছিল মমতা বালা ঠাকুরকে, কিন্তু মমতা বালা ঠাকুর কোনো মতে রাজি হননি। এই অবস্থায় দাঁড়িয়ে আরেকটা বিষয় আমরা জানতে পাচ্ছি যে বিধানসভায় যারা টিকিট পাবেন না, যারা ইতিমধ্যে বিধায়ক হিসাবে রয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, ব্রাত্য বসু এবং ফিরহাদ হাকিম, এবং ব্রাত্য বসু ফিরহাদ হাকিমকে রাজ্যসভায় পাঠানো হবে, এমনটা আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি। এক্ষেত্রে দাঁড়িয়ে ব্রাত্য বসু এবং ফিরহাদ হাকিমকে যদি সংশ্লিষ্ট বিধানসভা থেকে বার করে যদি রাজ্যসভাতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে, তাহলে যে সমস্যাটা দানা বাঁধবে, নতুন করে সেখানে কি ক্যান্ডিডেট হবে। যেটা জানা যাচ্ছে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তার কন্যা সেখানে ক্যান্ডিডেট হবেন, যেখানে হুমায়ুন কবিরের দলের তরফে ফিরহাদ হাকিমের প্রাক্তন যিনি জামাই রয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, যে কয়েকদিন আগে জেইউপিতে যোগদান করেছেন। ফলে এখানে রাজনৈতিক বাতাবরণটা একটা অদ্ভুত জায়গায় তৈরি হচ্ছে, এবং ব্রাত্য বসু যদি তাকে ক্যান্ডিডেট না করা হয়, ব্রাত্য বসুকে যদি রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়, কারণ আপনারা জানেন রাজ্যসভাতে ইতিমধ্যে 4টে সিট তৃণমূলের হাতে রয়েছে এবং সেই আসনগুলো খালি হচ্ছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে যদি ব্রাত্য বসুকে পাঠানো হয় তাহলে সংশ্লিষ্ট ব্রাত্য বসুর এলাকা থেকে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। তবে একটাই বিষয়, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হলো 50-50, কিছু নবীন কিছু প্রবীণ, অর্থাৎ কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির, আবার কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির। তবে এই লবিবাজির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো বড়সড় ক্ষতি হচ্ছে না তো। যারা তৃণমূল কংগ্রেসের কাছে এতদিন ধরে বিরাট বড় ভূমিকা পালন করেছে মুসলমান ভোটকে কেন্দ্র করে বা বিভিন্ন ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে এসেছে, সেই ভোট হাতের বাইরে চলে যাবে না তো তৃণমূল কংগ্রেসের এই এক্সপেরিমেন্টের জন্য? সেটাই আজকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে স্বয়ং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, আপনাদের মতামত সংশ্লিষ্ট যেই ইউটিউব চ্যানেল আছে তার কমেন্ট সেকশনে গিয়ে জানান। এর পাশাপাশি www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।